বার্তা। গল্পের স্থান, কাল এবং চরিত্র সবকিছুই কাল্পনিক। পুরো কাহিনীটাই কল্পনার একটা মহাসাগর। গল্পকে গল্প হিসেবে ধরে পড়া এবং এতে কোনো প্রকাশ বাস্তবতা না খোঁজাই ভালো। হুট করে শুরু করা তাই সাজাতে ব্যর্থ হয়েছি, তবে কয়েক পর্ব লেখার পর আবার রিসিভ করে সেটাকে ঠিক করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বন্ধুদের সাথে বাজি ধরাটা যে আহনার জীবনের সবচেয়ে বড় ভুল আর কাল হয়ে দাঁড়াতে পারে তা কখনো কল্পনাই ছিল না আনহার। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের এই দিনে সে বন্ধুদের কথা মতো অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে ফেক আইডি খুলে নিজের নাম পরিচয় গোপন করে অজানা এক ছেলেকে মেসেজ পাঠিয়ে তার সাথে কথা বলতে শুরু করেছিল। সে জানতো না কে এই ছেলে, কি করে, কোথায় থাকে বা দেখতে কেমন, কিছুই তার জানা ছিল না। হুট করেই মন গড়া একটা নাম সার্চ দিয়েই তাদের সামনে যে আইডিটি এসেছিল সেটাতেই মেসেজ দিয়ে বসেছিল। মেসেজ দেওয়ার 2 দিন পর তার থেকে রিপ্লাই এসেছিল এবং সে থেকে ওই ছেলের সাথে তার কথোপকথন এর সূচনা ঘটে। শুরুতেই তাকে বেশ বেগ পোহাতে হয়েছিল অবশ্য ছেলেটাকে মানাতে, তবে কিছুদিনের মধ্যে নিজের কথাই ঠিক ফাঁসিয়ে নিয়েছিল আনহা। জানতে পেরেছিল কেবল ওই ছেলে ঢাকায় থাকে। সে কেবলই বাজে যে তার উদ্দেশ্য এই কাজে যোগ দিয়েছিল। বিদায় কখনো এই ছেলে আসল নাম, ঠিকানা, বয়স কিংবা ছবি দেখার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। রোজ নিয়ম করে সকাল বিকাল দুপুর কথা হতেই থাকতো তাদের। সময়ের সাথে সাথে আনহা বুঝে উঠেছিল এই ছেলে সত্যি তার প্রেমে পড়ে যাচ্ছে। একবেলা মেসেজ না দিলে কিংবা উত্তর দিতে দেরি হলে কল দিতে থাকতো। শুরু থেকে তার বেশ মজাই লাগছিল। বোরিং লাইফটা অনেক আনন্দ আর 7 রঙে ভরে উঠেছিল ওই ছেলের সাথে সময় কাটিয়ে। কিন্তু কিছুদিন যেতেই ছেলেটা তার উপর এক প্রকার প্রভাব খাটানো শুরু করলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠল আনহা, তাও সহ্য করে রইল। আগামীকালই সে বাজি জেতার শেষ দিন ছিল। আনহা নিজের কাজে সফল হয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভার্সিটিতে গিয়ে আনহা 3 বান্ধবী রাহা, তিথি আর মালিয়া সহ সকলে একজোট হয়ে খুলে বসলো ওই ছেলেটার আইডি। ছেলেটা কাল হতে বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছে। আনহা একটারও উত্তর করেনি। মাত্র 24 ঘন্টা প্রায় 100 মেসেজ জমা হয়েছিল, সাথে প্রায় 50টার মতো মেসেঞ্জার কল এসেছিল। তিথি বেশ ভাবুক ভঙ্গিতে ভ্রুকুটি করে বলল, তুই কি শিওর আনহা ছেলেটা তোর জন্য পাগল হয়ে দেখছিস? একদিন মেসেজ না দেওয়ার কেমন উদাস হয়ে গিয়েছে। হুট করে যদি ব্লক করে দিস তাহলে বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবে। আনহা নিরলস, তার মধ্যে কোনো প্রকার সিরিয়াসনেস কিংবা অপরাধ বোধ নেই। সে 2 কাঁধ উঁচিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, দূর কিছুই হবে না, 2 দিন পর ঠিকই ঠিক হয়ে যাবে। বেটা কোনো পাবনার পাগলকে জানে, এই 1 বছরে জ্বালিয়ে ছাই করে ফেলছে, এখন ব্লক করে জানে বাঁচি। আনহাকে লাইনে দেখে ছেলেটা ফের মেসেজ আসা শুরু হলে তখন মেসেজের ধরনটা কিছুটা এমন ছিল, পাখি কি হয়েছে তোমার? কোনো বিপদ হয়নি তো তোমার? রাগ করেছো? আমি কিছু ভুল করে থাকলে প্লিজ সরি, এই যে কানে ধরছি, মাফ করে দাও। কি হয়েছে বলো না আমাকে। টুং করে আবার মেসেজ এলো 2-3 মিনিট পর। এবার এই মেসেজটা কিছুটা ঝাঁঝালোই ছিল। ছেলেটা কেঁপেছে হয়তো তার মেসেজ প্রকাশ পেলে তাতে লেখা, উত্তর না দাও না, ডোন্ট ইট। আগামীকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে সময় পার হচ্ছে তোমার চিন্তায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। কিছু হলে আমাকে বলো, আমি সেকেন্ডে তা সলভ করে দেব। এবার বলো তুমি, শুধু তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়তে পারবো, কিন্তু তোমার ইগনোরেন্স আমাকে পুড়িয়ে দিচ্ছে, বিশ্বাস করো। এই মেসেজের সারমর্ম বোঝা হয়তো সকলের পক্ষে সম্ভব না, যেমনটা আনহার বোধগম্য হয়নি। তবে কেমন যেন বুকে চিনচিনে ব্যথা করে উঠল তার মেসেজটা দেখে। এমনটা হওয়ার কারণ তার জানা নেই। উপস্থিতি সকলের চেহারা কেমন গুরুত্বতর, স্তব্ধ সবাই। তারা যে অনেক বড় মাফের ভুল করে ফেলেছে তা টের পাচ্ছে। লোকটা আসলে উদ্দানতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আনহার জন্য তা আর বুঝতে বাকি নেই। মালিয়া বিস্মিত চেয়ে বলল, আনহা তুই কি এমন
জাদু করেছে ছেলেটার ওপর। এমন কেন করেছে? আমার মনে হয় লোকটা তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কি করবি এবার? আনহার ঘাবড়ানো চেহারা তখন হালকা হালকা প্রকাশ পাচ্ছিল। তারও এবার খারাপ লাগতে শুরু হলো। ছেলেটার জন্য কি করবে সে মাথায় কাজ করছে না তার। সে কি বেশি করে ফেললো না এবার? ভীত গলায় বলল, কি হবে এখন? কিছু কি বলবো? কি বলে ব্রেকআপ করবো বলো তো? তিথি বলল, না হয় ভেবে দেখ আর একবার। ভালোই তো ছেলে মনে হচ্ছে, এতদিন কথা বলে কি তুই বুঝিস নি? স্বভাব চরিত্র কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন? আনহা চোরা চোখে তাকিয়ে বলল, আমি আসলে ওসব কিছু না তখনও জানতে চেয়েছি আর না খেয়াল করেছি। আনহার কথায় বিস্ময়ে মুখ হা গেল সকলের। সংস্কৃত তাকালো, কেমন মেয়ে এটা? একটা ছেলের সাথে এতদিন কথা বলেছে অথচ তার বিষয়ে শূন্যতম কেন আগ্রহ ছিল না, আকাশ করেনি? এলিয়েন নাকি? রাহা এবার সবার মাছ কেটে গলা ঝেড়ে বলে উঠল, এই আজাইরা বক বক বন্ধ করে এখন যা সিদ্ধান্ত নেওয়া আনহাকে নিতে দে। ওর ইচ্ছা এখন কি করবে সেটা। আনহা নিজেকে সামনে নিল। তখন সে কিছু সময় ওই ছেলেটার মেসেজগুলো দিকে চেয়ে থেকে আচমকা কিছু লিখতে শুরু করলো। আমাকে মাফ করে দিবেন, আমি আর আপনার সাথে রিলেশন রাখতে পারছি না, ভালো থাকবেন। এটুকু লিখে সেন্ড করে সেই ছেলেটাকে কোনো উত্তর করার সুযোগ না দিয়ে ঠুস করে ব্লক করে দিল। যেন হাফ ছেড়ে বাঁচল সে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আন্না ওই মুহূর্তে ফেক আইডি সহ ফেসবুকে ডিলিট করে দিল। আর জীবনে এমন কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো চার বান্ধবী। অতঃপর কাটলো সেদিনটা মন ভার আর কিছুটা প্রশান্তি নিয়ে। কিন্তু সে প্রশান্তি তাদের জন্য ক্ষণস্থায়ী হলো না। বর্তমানে ভরা ক্যাম্পাস মাঠের এক কোনায় গুটিসুটি হয়ে একে অপরকে খামচে ধরে দাঁড়িয়ে আছে তারা। আর তাদের ঠিক সামনে চেয়ারে বসে আছে অপরিচিত একটা লোক। দেখতে বেশ লম্বা, আনার চেয়ে তো অন্তত দ্বিগুণ হবে। লোকটার সামনে দাঁড়ালো তাকে নিশ্চয় চুনুপুটি মনে হবে। পরনে ব্ল্যাক শার্ট ইন করে পরা ব্ল্যাক প্যান্টের সাথে চোখের রোদ চশমা, চওড়া কাঁধ আর পেটানো বড়ি। হাতে বেশ দামি ঘড়ি, দেখলে আন্দাজ করা যায় মুখের সদ্য ছায় করা খোঁচা দাড়ি, মাথা তুলে দাঁড়িয়ে। বয়স 30-এর ভেতরে নাকি তার চেয়ে বেশি, তা আন্দাজ করা কষ্টকর, কারণ বেশ সুদর্শন আর শক্তিশালী মনে বলে হলো তাদের। লোকটার মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা ছিল তার চুল বেশ ঘন আর লম্বা, যা ঘাড় অবধি নেমে এসেছে আর সামনে থেকে কপাল ছুঁয়ে পড়েছে। পেছনে আরো কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, তারাও কালো শার্ট পরা, তবে এদের দেখে বডিগার্ড বা এমন কিছুই বলে মনে হচ্ছে। ভয়াবর্ত চেহারা আনহার। মূলত তাকে উদ্দেশ্য করে ডাকা হয়েছিল। সবাই যখন ভার্সিটিতে পা রেখেছিল, হুট করে কয়েকটা লোক এক প্রকার জোর করে উঠিয়ে এনে তাকে দাঁড় করালো ওই লোকটার সামনে। আনাকে এভাবে নিয়ে যেতে দেখে তাকে অনুসরণ করেই বাকি 3 জন এসে যোগ দিয়েছিল। দূর দূর থেকে কয়েকজন তাকিয়ে আছে তাদের দিকে, এছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। তখন এখানে এসেছে প্রায় মিনিট 5 হতে চলল, কারো মুখে কোনো কথা নেই। লোকটা তার দিকে কেমন করে চেয়ে আছে, যেন 7 জন্মের তৃষ্ণা এই কয়েক মিনিটেই মিটিয়ে নেবে। আনহা বিরক্ত হলো, সাথে রাগও লাগছে তার। তাও ভীত কণ্ঠে জিভ ভিজিয়ে 5 মিনিটের মৌনতা ভাঙল এবার। সামনে পায়ের পর পা তুলে বসে তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকা লোকটার উদ্দেশ্যে বলল, স্যার আমাদের কেন এনেছেন? নড়লে লোকটা এবার সোজা হয়ে বসলো খানিক, সামনের দিকে চেয়ে থেকেই পিছনের দিকে হাত বাড়ালো, যেন কিছু চাইছে ওই লোকগুলোর থেকে। ভয় গলা শুকিয়ে কাঠ তাদের। তিথি ফিসফিস করে বলল, আন্না, এর লোকটা কে বলতো? তোর সাথে কি সম্পর্ক? কেন ধরে এনেছে তোকে? রাহাও সমান স্বরে বলে উঠল, কি খুঁজে বলতো? বন্দুক না তো আমাদের কি মেরে ফেলবে? আনহা এমনিতে ভয়ে ঘেমে নিয়ে একাকার, তার উপর ওই মেয়েদের অহত কথাবার্তা বিরক্ত হলো সে। চোখ কটমট করে তাকিয়ে গজগজ করে বলল, চুপ কর ভাই, শুনলে জানতো খেয়ে ফেলবে। দেখে বুঝছিস না কেন
গুন্ডা মাস্তান হতে পারে। কেন এনেছে আমি নিজেও জানি না। চিনি না তো লোকটাকে। বাই চান্স তোর প্রেমিক না তো আনহা। মালিয়ার ছোট্ট এই বাক্য বুঝে বজ্রঘাতের মতো আঘাত হানল সবার। মাটি কেঁপে উঠল যেন ভূমিকম্পের ন্যায়, আর একসাথে 3 জোড়া চোখ বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। সকলের কপালে ভাঁজ চোখের ভয়। পেছন থেকে একটা লোক নিজের পকেট থেকে একটা মোবাইলে বসে থাকা তার হাতে নিল। 1 মিনিট কি যেন এদিক সেদিক করে খুঁজে হঠাৎ তা আনহাদের সামনে বাড়িয়ে তুলে ধরল, যা দেখে ভয় আর বিস্ময়ে প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা হলো 4 জনের। থরথর কাঁপতে লাগলো আনহা। মুহূর্তেই ফর্সা গালে রক্তাভা ধারণ করলো তার। এ কেমন কাকতালীয় ব্যাপার স্যাপার এই লোকটা। তাদের ভাবনাকে আর বাড়াতে দিল না লোকটা। চট করে উঠে দাঁড়ালো, মোবাইলটা এক প্রকার পিছনে ছুঁড়ে ফেলে এগিয়ে দাঁড়ালো আনহার সামনে। চশমাটা চোখ থেকে সরাতে তার বাদামি রঙা 2 চোখের মনি উন্মুক্ত হয়ে উঠল। অদ্ভুত সৌন্দর্য বাঁধা ছিল ওই চোখে। ধারালো অস্ত্রের মতো তার তীক্ষ্ণতা, যা মুহূর্তে কে কাউকে ঝলসে দেওয়ার মতো রাখে। আনহা আনমনেই তাকিয়ে রইল কেমন। ভেসে এলো গম্ভীর এক শীতল কণ্ঠ, গায়ের লোমকূপ খাড়া হওয়ার মতো সেই শীতলতা কণ্ঠে। বলে উঠল, ওর পাশ থেকে সরে দাঁড়াও এখনই বলে সে তাকালো বাকি 3 জনের দিকে। চক্ষুই হিংস্রতায় মোড়ানো বলার সময় যেন এদের এমন ঘেঁষাঘষি সে সহ্য করতে পারছে না। লোকটার কথাই কেমন শরীর ঝাঁকিয়ে উঠল তাদের। ততক্ষণ সরে দাঁড়ালো তারা। আনহা ভয়ে আরো বেশি গুটিয়ে গেল। এবার একা নিজেকে সামলাতে হিমশিম খেলেও টলতে লাগলো। 18 বছরের জীবনে এমন কিছুই সম্মুখীন যে কখনো হয়নি সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। খামচে ধরল নিজের জামা। কেন এমন করছো পাখি? কি হয়েছে তোমার, বলো আমাকে। আনহার দুগাল আঁকড়ে ধরে বলল লোকটা। সেই কণ্ঠে মায়া জড়ানো, মনে হলো একরাশ অভিমান, অভিযোগ ঢলে পড়ল। তবে কঠিন ছিল চোখের ভাষা। আনহা নজর খাদে নামিয়ে নিল। ছোট্ট একটা মজাও কেমন পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করালো তাকে। একরাশ কৌতূহল তার মাঝে, বুকের ভেতরে তুমুল ঝড়। তখন কি করে ফেলল লোকটা তার নাম, পরিচয়, তার ঠিকানা, এত কিছু। সে তো কিছুই জানায়নি কখনো। তাহলে সে ঢাকা থেকে হুট করে কি করে চলে এলো চট্টগ্রামে? কে এই লোকটা? কি তার আসল পরিচয়? আনহার মনের সমস্ত প্রশ্ন হালকা করে দিয়ে সামনে থেকে আওয়াজ এলো, নরম কণ্ঠ। কেন নিজের ছোট্ট বেইনি এত প্রেসার দিচ্ছ পাখি? ভাবছো তো কি করে খুঁজে পেলাম তোমাকে? কি আমার পরিচয়? কথাটা বলতে বলতে লোকটার ঠোঁটের কোণে এমন এক রহস্যময় হাসি দেখা মিলল, যা দেখে আরো গুটিয়ে এলো আনহা। তবে চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল জানার জন্য। আমি ফায়াজ শেহবাজ চৌধুরী, আর আমার আনু পাখির প্রেমিক পুরুষ। এটাই আমার পরিচয়। শান্ত নজর, হাসকি স্বর, যা কানে বেজে উঠল আনহার। অশান্ত হতে লাগলো তার হৃদয় কম্পন। সাথে সাথে সে নিজের মাঝেও অস্বাভাবিক কিছু অনুভব করলো। হঠাৎ কাটলো না কয়েক মুহূর্ত, হঠাৎই করে ঢুলে পড়লো সামনে দাঁড়ানো চওড়া বক্ষের ওপর। অতঃপর একটা ভুল আনহা সারা জীবনের জন্য দুঃসহ বয়ে আনলো। কি তবে? আনহা যখন পিট পিট করে চোখ খুললো, নিজেকে ছোট্ট একটি রুমে আবিষ্কার করলো। ছয়ের সিলিংটার মাঝখানটায় সাই সাই করে ফ্যান ঘুরে চলেছে। সাথে ফিনাইলের তীক্ষ্ণ গন্ধ নাকে এসে ধরা দিচ্ছে। মাথাটাও ঝিম ধরে আছে একটু আধাটু। কয়েক পলক কাটলো নিজেকে স্বাভাবিক করতে আর নিজের অবস্থান বুঝতে। তার ওভাবে নিস্তব্ধের মতো করে শুয়ে রইল। আসিরেই আনহা উঠে বসে পড়ল সেভাবে। এদিক সেদিক ঘাড় ফিরাতে দূরে নিজের 3 বান্ধবীকে বসে থাকতে দেখল। জানে পানি এলো 1 মিনিটের জন্য যেন, কিন্তু তাদের চেহারায় অদ্ভুত এক বিবর্ণতা, উদ্বিগ্ন ফাঁসে আকার ধারণ করেছে এই কয়েক ঘন্টায়। বান্ধবীর চিন্তায় নাকি ফায়েজের ভয়ে তা আনহা আজ করতে পারল না। আনহাকে উঠে বসতে দেখে 3 জন একসাথে এগিয়ে এলো। কেমন উদ্বিগ্ন চাউনি তাদের। তুই চিন্তার চাপ
তারা কিছু বলবে কি তার আগে আন্না ভয়ার্ত কৌতূহলীয় কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, লোকটা কোথায় চলে গিয়েছে? তোদের কিছু বলেছে? তিথি এগিয়ে মাথা হাত রাখলো আনহার। সে নরম গলায় বলল, শান্ত হ তুই আগে। তোর প্রেশার হাই হয়ে গিয়েছিল, যার জন্য সেন্সলেস হয়ে পড়েছিলি। ডাক্তার বলেছে হাইপার না হতে। কথা ঘোরাতে চাইলো যেন তিথি। আন্না ভ্রু কুঁচকালো। তিথিকে একটা ধমক দিয়ে বলল, যেটা জানতে চেয়েছি ওটা বল আগে। লোকটা কোথায় গিয়েছে? রাগা উদ্বিগ্ন চিত্তে এসে বসলো আনহার পাশে। চেহারাটা কেমন ফ্যাকাশে, গলা বসে গিয়েছে, ঢোক গিলে ভেজালো তা। ঋণে ঋণে কণ্ঠে সে বলল, আনহা তুই মনে হয় অনেক বড় ঝামেলায় ফেসে গিয়েছিস বোন। ফায়াজ লোকটা সাধারণ কেউ নয়, তার পরিচয় জানলে তুই নিজেও আমাদের মতো চমকে যাবি। রাহার কথা মাথার ওপর দিয়ে গেল। আন্না সে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে কপালে ভাঁজ। সে এইটুকু বুঝেছে লোকটা নিশ্চয় বড়সড় কোনো পরিচয় রয়েছে, কিন্তু তা কি? আর রাহা এমন কথা কেন বলল? রাহা নিজের কথা মাঝপথে রেখে নিজের মোবাইলে হাত নিল, কি যেন ঝুললো তার উপর বাড়িয়ে দিল আনহার দিকে। কাপা হাতে তার নিজের কাছে নিয়ে চোখ রাখলো সেদিকে। দেখলো এই ইন্টারভিউ ভিডিও, যেখানে উপস্থাপক প্রধান অতিথি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন মোস্ট সাকসেসফুল অ্যান্ড এলিজিবল ব্যাচেলর বিজনেস টাইকুন মিস্টার ফায়াজ শেহবাজ চৌধুরী, সেও আপ ইনফিক্স গ্রুপ। মুখটা প্রথমে খানিক ঘোলাটে লাগলো আনহার। সে চোখ কুঁচকে আবার তাকালো। হঠাৎ হাত থেকে মোবাইলটা গুড়িয়ে নিচে পড়ে গেল। বিস্মিত চোখে পরপর তিন বান্ধবীর দিকে তাকাতে তারও অসহায়ের মতো ওপর নিচ মাথা ঝাঁকালো। সে যা দেখেছে তা ঠিক। সে এতদিন যেমন তেমন কারোর সাথে নয়, বরং 30 বছর বয়সী একজন সাকসেসফুল বিজনেসম্যানের সাথে প্রেম খেলে এসেছে, যা কিনা সর্বোচ্চ নিষ্ঠুরতম হৃদয় অধিকারী হিসেবেও খেতাব রয়েছে। এই সময় ঠোঁট কাঁপতে লাগলো। আমি কি করে ফেললাম তোদের পাল্লায় পড়ে? এবার আমার কি হবে বল? লোকটা কি আমাকে রেগে পুলিশে দিয়ে দেবে, নাকি কেটে টুকরো করে কুকুরের খাবার বানিয়ে ফেলবে? কান্নায় জড়িত কণ্ঠে হাউ হতাশ করে উঠল আনহা। মালিয়া আপ কাটলো। গুরুত্বতর কণ্ঠে সে বলল, জানিস লোকটা কি রাগী, কথায় কথায় সবাইকে সে কি ধমক। তুই বেহুশ হয়ে গিয়েছিলি দেখে সাথে থাকা লোকগুলো কেমন চিল্লাচিল্লি করছিল। গাড়ি আনতে দেরি হচ্ছে কেন? রাস্তায় এত জ্যাম কেন? আর আমাদেরও কেমন করলো। মনে হচ্ছিল সব নিজের হাতের মোয়া বলে মন ভার করলো। আনহা তৃতীয়বারের মতো ফের জিজ্ঞেস করলো, লোকটা কি গিয়েছে না আছে এখনো? মিস করছো আমাকে পাখি? আচমকা সেই স্বর। চারজনেই চমকে তাকালো সেদিকে। আবার ভয়ে কাচুমাচু হয়ে গেল একটার চেহারা। শুকনো ঢোক গিলল আনহা। মনে পড়তে লাগলো তার করা বোকামোর কথা। ছোট্ট পালাতে চাইলো এক মুহূর্তের জন্য সে, তবে নিরুপায় তখনও। 18 বছর বয়সী একটা মেয়ে নাকি পুরো একটা বছর 30 বছরের হ্যান্ডসাম বুড়োকে নাকে দড়ি নিয়ে ঘুরিয়েছে। আর লোকটা সে নিজেও তো কখনো বলেনি নিজের ব্যাপারে, কখনো রাগেও নেই তার আচরণে। ফায়াজ এগিয়ে এলো আনহার বেডের কাছটায়। মুখের হাসি হঠাৎ কোথায় যেন মুখ লুকালো। চোখ রঙিয়ে তাকালো রাহার দিকে। মেয়েটা ভয়ে গুটিয়ে গেল তখনই। ফুটোফুটি করে উঠতে গিয়ে পড়তেও সামলালো নিজেকে। ফায়াজ বসলে এবার সেখানটায়। ঠোঁটে অদ্ভুত এক হাসি, যাতে প্রাণ নেই। কেমন যেন মন কাড়ালো না আনহার। সে তাকিয়ে চট করে চোখ সরিয়ে নিল। ফায়াজ ধীর কণ্ঠে বলল, আবার ইউকেও ওকে নাও? কোনো অসুবিধা লাগছে? আমি ডাক্তার ডাকবো? আনহা অজান্তেই বাধ্য মেয়ের মতো দুদিকে মাথা ঝাঁকালো। লাগবে না ডাক্তার ডাকা। ফায়াজ আনহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘাবড়ে 2 হাত পিছিয়ে এলো আনহার তখনই। ফায়াজের বোধহয় পছন্দ হলো না কাজটা। তার চেহারায় তেমন একটা প্রতিক্রিয়া ভেসে উঠল, তবে সামলে নিলেও নিজেকে।
উঠে দাঁড়ালো, আবার পকেট থেকে মোবাইল বের করে তাকে যেন কল দিল। উঠে তৈরি হয়ে নাও, গাড়ি আসছে নিচে, কথাটা বলে সামনের দিকে এগোতে নিল। থামলো, ফের ঘাড় ফেরালো রাহাতের দিকে, যার নজর দেখেই কাঁপতে লাগলো 3 রমণী। ফায়াজ স্বাভাবিক গলায় একটা হুমকি বার্তা দিয়ে বলল, ওকে রেডি করে না শুয়ে নিচে নিয়ে এসো। ওকে রেডি করে না শুয়ে নিচে নিয়ে এসো, গাড়ির কাছে আমি আছি সেখানে, বলে গড়গড় পায়ে বেরিয়ে গেল। বুঝলো না তারা না শুয়ে কি করে নিয়ে যাবে, হাওয়ায় ভাসিয়ে নাকি? অদ্ভুত সব কথাবার্তা লোকটার। না কুচকি পেছনে ভেক্সি কাটলো মালিহা। 3 জনই এসে দাঁড়ালো আনহার কাছে। একে অপরের মুখ চাওয়াচাই ছাড়া আর কিছুই করার নেই তাদের। মিনিট 5 পরই নেমে এলো নিচে। রাস্তায় একটা কালো রঙা গাড়ি দাঁড় করানো, দামি গাড়ি, তার বাইরের আবরণে বোঝা যায়। আনহা গাড়িটা দেখে মুখ হা করে তাকিয়ে রইল। সে মোবাইলে দেখছিল এই গাড়ি, কি যেন নাম ছিল, মাথায় খানিক জোর দিতে মনে পড়ল, রেঞ্জ রোভার। হ্যাঁ, এটাই ছিল। বড় লোকদের আয়েসি কাজ কারবার। তার অনেক দিনের শখ এমন একটা গাড়িতে চড়া। আনহার কেমন হিংসে হলো লোকটার ওপর। কেন হলো তা সে জানে না, তাও হলো। হাঁটতে হাঁটতে 4 জন এসে যখন থামলো ফায়েজের সামনে, সে ততক্ষণ গাড়ির ডোর খুলে দিল। ওপরের অংশে হাত রেখে ইশারা করে বলল, উঠে বস, তোমাকে আর 2 দিনের জন্য বাড়িতে গিয়ে দিয়ে আসি। আনহা অবিশ্বাস্য চোখে তাকালো। সে উঠবে গাড়িতে? এত দামি গাড়িতে চড়ার অভিজ্ঞতা তার কখনো নেই। যদিও চড়ার লোভ জাগলো, কিন্তু তা দেখলো না। রিনিয়ে না সূচক মাথা নেড়ে বলল, সমস্যা নেই স্যার, আপনারা যেতে পারবো। আপনাকে কষ্ট করতে হবে না, আমার বাড়ি ওই সামনেই। কথাটা বলতে সময় কেমন এক অদ্ভুত জড়তা মেয়েটার কণ্ঠে। ফায়েজ আগের ন্যায় থেকেই বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন উঠে বস। আমাকে দ্বিতীয়বার বলতে বাধ্য করো না পাখি। পুনরাবৃত্তি আমার পছন্দ না। উঠে বস, কেমন হুঁশিয়ারি দিল যেন শান্ত কণ্ঠে। আনহা কিছু একটা ভাবলো। পর মুহূর্তে সে উঠে বসে পড়লো গাড়িতে। তারপর একসাথে গিয়ে জায়গায় করে দিল পাখিদের জন্য। সে হাত দিয়ে সিট দেখিয়ে বলল, উঠে আয়, জীবনে একবারই আসে এমন সুযোগ। যদিও তা মনে মনেই বিড়বিড় করলো। রাহাত, তিথি আর মালিহা অসহায় চোখে চেয়েছিল। তাদের যে উঠতে দেওয়া হবে না এ কথা জানে ভালোই করেই। আসার সময়ও তো এই গাড়ি করে এসেছিল। মালিহা উঠতে গিয়েছিল বলে সে কি একটা ধমক দিয়েছিল। আন্নার ভাবনায় অন্তর ঘটিয়ে ফায়েজ হুট করে উঠে বসে পড়ল তার পাশে। আনহা আঁতকে উঠল। সে ঘাবড়ে তাকালো ফায়েজের দিকে। বলতে চাইলো, প্রশ্ন করতে চাইলেও তার বান্ধবীদের না উঠতে দিয়ে সে কেন উঠেছে, এটা তো তার জায়গা নয়। কিন্তু পারল না। বাইরে থেকে 3 বান্ধবী হাত নেড়ে বিদায় জানাতে কালো কুচকুচে গ্লাসটা বন্ধ হয়ে গেল। ফায়েজের আদেশ সূচক এক শব্দের বাণী এলো, ড্রাইভ, আর চলতে শুরু করলো। সাথে সাথে আনহা মনের সকল জড়তা, ভয়, ডর সাইডে ফেলে নিজেকে প্রস্তুত করেছে বসে বসে। সুযোগ পেয়েছে যখন মাপছে নিবে, নিশ্চয় লোকটা বুঝদার হবে, বুঝবে তার কথা আর তাকে ক্ষমা করে দিবে। ভাবনার মতো তাকালো আনহা নিজের বাম পাশে। ফায়েজ চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে। তখন চোখে মুখে ক্লান্তির চাপ, তার চেহারা লাবণ্য কেমন নেতি এসেছে। সেই ঢাকা থেকে এতদূর জার্নি করে চিটাগাং আসা, তার ওপর মেয়েটাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, কতটা ধকল পোহাতে হচ্ছে। যদিও এমনটা তার অভ্যাস রয়েছে, কিন্তু কাল থেকে না খেয়ে থাকার দরুন শরীরটাই বেশি ঝিমিয়ে এসেছে। আনহা বলবে কি বলবে না করে করে হাঁস পাস করতে লাগলো। বার কয়েক তাকালো, আবার চোখ সরিয়ে নিল। নার্ভাসে হাত কচলাচ্ছে সে। মুখে জমা ঘামগুলো মুছে মুছে নিচ্ছে। কিন্তু বলবে পাখি। চোখ বন্ধ রেখে নিলপ্ত কণ্ঠে বলল ফায়াজ। আনহা চমকে তাকালো। এবার মেরুদণ্ড সোজা করে পুরোপুরি ঘুরে বসলো ফায়াজের দিকে। তারপর হুট করে সে ফায়াজের পা জড়িয়ে ধরে বলতে শুরু করলো, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা করতে চাইনি, ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, বিপদে পড়ে করে ফেলেছি। যদি কখনো জানতাম আমি এতদিন আপনার মতো বড় মাপের কোনো ব্যক্তির সাথে কথা বলেছিলাম, তবে এতদিন এই মিথ্যে চালিয়ে যাওয়ার মতো সাহস দেখতাম না।
আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল করব না, বিশ্বাস করুন। শেষবারের মতো ছোট্ট বাচ্চা ভেবে ছেড়ে দিন প্লিজ। এক নিঃশ্বাসে কথাটুকু বলে সে দম নিল। পিট পিট করে তাকালো, যেন নিজের আয়ত্তে সামনে মানুষটাকে ঘায়েল করে কার্যনির্ধি করতে বাধ্য করবে। ফায়েজেরও ঘুমে চোখ ধরে এসেছিল তখন সবে। সে আন্নার হঠাৎ কাজে খানিক ভড়কে গেল। তড়িঘড়ি করে তুলল আনহাকে, সোজা করে তার দুই কাঁধ চেপে ধরে আলতো গলায় বলল, ভয় পাচ্ছ কেন তুমি? আমি সেই মানুষ যার সাথে তুমি এতদিন কথা বলেছো, যে তোমাকে ভালোবাসে ভালোবেসে এসেছে এতগুলো মাস। আমি আগের মতোই আছি কেন তবে এমন অস্বাভাবিক আচরণ করছো? আমার সেই দুষ্ট পাখি কই, যে সারাদিন পটর পটর করতে থাকতো? আমি জানি তুমি আমার এমন করবে না, কারণ আমি তোমাকে আর এমন কিছু করার মতো সুযোগই দেব না। তুমি আমার। এই ফায়াজ শেহবাজের ক্ষমা কেন চাইবে তুমি? তোমার জায়গায় পায়ে নয়, আমার বুকে। তাড়াতাড়ি আমি সেটার ব্যবস্থা করব। আনা হতভম্ব। ফায়েজের কথা আচরণে সে পরিষ্কার লোকটা সহজে তার পিছন ছাড়াই নয়। অবশ্য তার খুশি হওয়ায় কথা, আলিশান জীবন কাটবে এ লোকটাকে বিয়ে করলে, কিন্তু সে চেয়েও কেন যে পারছে না খুশি হতে। তাদের মাঝে 12 বছরের পার্থক্য। নিজেকে সে এত বয়সে বড় একজন মানুষকে সে মানতে পারবে না অবশ্যই। আর তার পরিবার কখনোই এত ধনী ঘরে তার বিয়ে দেবে না, সে জানে। আগে যদি বুঝতো তবে কি সে এ কাজে হাত বাড়াতো? কখনোই না। আনহা নিজেই নিজেকে বাকুমের জন্য নেবেল ছুড়ে দিল। আনহা ভয়ে ভয়ে বলল, দেখুন, আপনার সাথে এতদিন যা ছিল সবই কেবল মিথ্যে নাটক, এছাড়া আর কিছু না। আমি ফ্রেন্ডের সাথে বাজি ধরে এই কাজটা করেছি। আমি জানি আমি ভুল করেছি। আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব। তাছাড়া আমি বলতে বলতে কেমন থেমে গেল আনহা। ফায়েজ বহু কুঁচকে নিল। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি অন্য একজনকে ভালোবাসি। ফট করে বলে ফেললো কথাটা। ভয়ে কেমন গলা আটকে আসছিল বলার সময়। সে ফায়েজের প্রতিক্রিয়া দেখতে চোখ উঁচু করে চাইল, অথচ লোকটা কেমন নির্জীব, যেন এই মাত্র সে কিছুই বলেনি বা শোনেনি। সে আগের ন্যায় তাকিয়ে আছে। তারপর হুট করে হেসে দিল শব্দহীন, কেমন অবহেলার ন্যায় বলল, আচ্ছা, ছেলে জানে না কথা? আনহা মাথা দুলিয়ে বলল মৃদু কণ্ঠে, হ্যাঁ জানে। আমাদের 2 বছরের রিলেশন। ফায়েজের চোখ হুট করে লাল দেখালো, চেয়ার শক্ত হয়ে এলো বলে মনে হলো। আনহা সে তাকিয়ে রইল একাধারে। ফায়েজ বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করে নেব। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে এই মুহূর্ত থেকে, অন্য কেউ না। তোমার মনে আনাচে কানাচে অন্য কারো খেয়াল আসলেও আমি টের পেয়ে যাব। মনে রেখো পাখি, আর তার অবস্থা কেমন হবে তুমিও ভাবতেও পারছো না। আনহা ঘাবড়ে গেল, চোখে মুখে ফুটলো, এ কথা বলে কি ভুল করলো তবে? এবার যদি সাদি ভাই বিপদে পড়ে? নিষেধ করেছি না ভাবতে, তাও একই কাজ করছো। ফায়েজের শব্দে ধ্যান ভাঙলো। আনহা সোজা হয়ে বসলো তখন। সে রিনিয়ে বলল, ফায়েজ। চোখ বন্ধ রেখে শুদ্ধ ইংরেজিতে নির্লিপ্ত জবাব দিল। রেগে গেল আনহা। ভালোভাবে বুঝিয়ে লাভ যেহেতু হচ্ছে না, তাকে অন্য পথে আগাতে হবে। সে কেমন গর্জে উঠে বলল, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আমি আপনাকে ভালোবাসি না। তাও কি আপনি আমার ওপর জোর খাটাবেন নাকি? আজব মানুষ তো। আপনি আমাকে জোর করতে পারেন না যেখানে আমার সম্মতি নেই। বলেছি আমার ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি। ফায়েজ হঠাৎ রেগে গেল। তার চোখ লাল হয়ে উঠল কেমন। এতক্ষণ যাবৎ যথেষ্ট শান্ত ছিল স্বভাবত, যা সে কখনো নয়। একটা পুচকে মেয়ের জন্য নিজের হাব ভাব সব বদলে নিয়েছে সে। মেয়েটা ভয় পাবে ভেবেই তার সামনে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু আনহার বারবার ছেড়ে যাওয়া শব্দটা উচ্চারণ করতেই সে এক প্রকার পুষে উঠল, যেন সিটের সাথে চেপে ধরল তাকে। ভড়কে গেল আনহা। সমস্ত দম্ভ ফুটে বিলনের মতো চুপসে গেল। ভেতর চোখে চেয়ে রইল। ফায়েজ কেমন হোয়াকার ছুড়ল, যার আওয়াজে ড্রাইভারও বোধহয় ভয় পেয়ে গেল। সে গাড়ির গতি কমিয়ে দিল। আর একবার
এ কথা উচ্চারণ করলো। আমি নিজেকে সামলে রাখতে পারবো না। প্লিজ পাখি, এটাই শেষ, আর বলো না। আমি চাই না তোমাকে ভয় দেখাতে। আমাকে বাধ্য করো না। আমি মোটেই ভালো মানুষ নই। তুমি ধরা দিয়েছো আমার কাছে, আর তোমার ছাড় নেই। স্টার্ট মি। আরেকবার উচ্চারণ করলে তৃতীয়বার বলার সেই সুযোগটা পাবে না। সাবধান। বলে আনহাকে ছেড়ে আগের মতো বসলো। লম্বা শ্বাস নিয়ে সে নিজেকে স্বাভাবিক করতে চাইলো। আনহা ভয়ে জান যায় অবস্থা। স্বভাবত সে মোটেই দুর্বল মেয়ে না, ভীষণ চঞ্চল আর একরেখা। বাড়িতে সকলকে নিজের কথাই নাচিয়ে ছাড়ে। যে মেয়ে আজ কেমন ভীতু মতো গুটিয়ে গিয়েছে, গলায় ঘোড়া নেমেছে, যেন একটা শব্দ উচ্চারণ করতেও হাজারবার যুদ্ধ করতে হচ্ছে। পাখিপথ একটা শব্দ উচ্চারণ হলো না কারো মুখ থেকে। আনহা হাল ছেড়ে বসে রইল এক কোণা গুজে। থামলো কিছুক্ষণের মাঝে গাড়ি। তাদের পিছনে আরো একটি গাড়ি এসে থামলো। তার থেকে নেমে এলো দুজন লোক। তার দৌড়ে এসে আগে ফায়েজের দরজা খুলে দিল। সে নেমেই অপর পাশে এসে আনহা দরজাটা খুলে দিয়ে হাসি টেনে বলল, এসে গিয়েছি আমরা, নেমে এসো। আনহা নামলো। তবে তার ইন্দিরায় তখনই টকট নড়ল যখন দেখলো সে ইজেক্ট নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। চোখ বড়, মুখ হাত, আর লোকটা তার বাড়িও চেনে। তবে কি এতদিন ফায়েজ কেবলই তার মিথ্যে খেলায় সঙ্গে দিয়ে এসেছে? লোকটা আসলে সব জানতো। সে কে, কোথায় থাকে সব। তবে কি বোকা সে লোকটা? কে নয়, লোকটা তাকে বানিয়ে এসেছিল। আনহাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়েজ বলল, ভাবনা চিন্তা করার জন্য অনেক সময় আছে। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর মাত্র কয়েকদিনের মেহমান তুমি, পরিবারের সাথে কাটিয়ে নাও। এরপরে বাড়ির চেহারাও দেখার সুযোগ হবে না। লাভ ইউ জান, আসি এখন। মাদকতা মেশানো কণ্ঠে গায়ে হিড়ি করে উঠল আনহার ফায়েজের বলা বাক্য। সে অদ্ভুতভাবে তাকালো। ফায়েজ কথাটা বলে থামলো না, আর উঠে বসলো গাড়িতে। আর চোখে পলকে তা কেমন হাওয়ায় সাথে মিশে গেল বলে মনে হলো আনহার। চলবে, রেসপন্স করার চেষ্টা করব অবশ্যই। অনুরোধ রইল সবার কাছে। বিদ্রোহী আর সকলের উদ্দেশ্যে একটা অনুরোধ করলে মন্তব্য করবা যে কোনো পয়েন্টটা অন্যরকম হলে ভালো লাগতো, বা এখানে এটা নয় হয়ে এমন হতে পারতো। মানে যা তোমাদের মনে হবে আর কি নিজস্ব মন্তব্য জানাবা। তাহলে লেখিকারা নিজেদের ভুলগুলো সংশোধন করতে পারে। খারাপভাবে নিও না কেউ কিন্তু। ফায়েজের মতো তোমাদের জন্য। লাভ ইউ অল। চলবে।